লেখিকা মাধবী ভট্টাচার্যের দায়। ছুটির দিনগুলো একই সঙ্গে বিভীষিকা এবং বিষ হয়ে উঠেছে শ্রীপর্ণার জন্য। বিভীষিকার কারণটি বহু পুরনো এবং ঘরের ভেতরেই বর্তমান। বিষের আমদানি কিন্তু নতুন এবং উৎসস্থলও ঘরের ভেতরে নয়, বাইরে অন্য কোথাও। এই মুহূর্তে শোবার ঘরের জানালা দিয়ে মুখোমুখি বাড়িটার ব্যালকনি, অর্থাৎ বিষের উৎসবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল শ্রীপর্ণা। বিষ যেমন জ্বালা ধরায় তেমন নেশাও ধরায়। সাপের বিষেও নাকি হয় মারাত্মক নেশা, ঠিক যেমনটা শ্রীপর্ণার হচ্ছে। দেখলেই ঈর্ষার বিষে জ্বলে যায় বুক, অকারণ আক্রোশে করকর করে চোখ। তবু এমন এক নেশা যে না দেখেও থাকা চলে না। ছুটির দিন এলেই সকাল থেকে শোবার ঘরের জানালা দিয়ে সতৃষ্ণ দৃষ্টি মেলে চাতকের মতো অপেক্ষায় থাকে শ্রীপর্ণা। এই অপেক্ষার শুরু প্রায় মাস তিনেক আগের একটা সকাল। সেদিনও ঘুম থেকে উঠে বিষণ্ণ মন এবং অবসন্ন শরীরে ঘরের কাজ সারছিল অভ্যেস বসে। তখনই খোলা জানালা দিয়ে সামনে নজর পড়তেই থমকে গেছিল। শরীরে কাঁটা দিয়ে উঠেছিল বিচিত্র এক অনুভূতিতে। দুজনে বসে আছে পাশাপাশি, সামনে ছোট্ট টেবিলে বসানো চায়ের সরঞ্জাম। ছেলেটা কিছু একটা বলতে বলতে হাসছিল, মেয়েটাও হাসতে হাসতে ঝুঁকে পড়ছিল ছেলেটির গায়ে। মাঝে মাঝে আদুরে ভঙ্গিতে মাথা রাখছিল ওর বলিষ্ঠ কাঁধে। ছেলেটা এক হাতে নরম ভালোবাসায় জড়িয়ে রাখছিল মেয়েটিকে। দেখতে দেখতে তীক্ষ্ণ, বিষাক্ত এবং কাঁটা পুট করে ফুটে গেছিল বুকে। যন্ত্রণায় ছটফট করে উঠেছিল শ্রীপর্ণা। আকণ্ঠ তৃষ্ণা নিয়ে শুকনো জ্বালা ধরা দু চোখে অপলক তাকিয়েছিল মুখোমুখি ব্যালকনিটার দিকে। দীর্ঘকাল ভালোবাসার স্বাদ থেকে বঞ্চিত শ্রীপর্ণার বুকে জমে আছে হাজার বছরের তৃষ্ণা। সেই তৃষ্ণা বেড়ে গেছে শতগুণ। এই মেয়েটা যা পেয়েছে শ্রীপর্ণা কেন তা পেল না? একটু ভালোবাসাও কি ওর প্রাপ্য ছিল না? ভালোবাসা সমারোহ করে না আসুক, আটপৌরে ভাবেও তো আসতে পারে। বেশি কিছু তো চাইনি কোনো দিন। না পাওয়ার যন্ত্রণা আক্রোশ হয়ে বিঁধতে চাইছিল অচেনা ওই মেয়েটাকে। এই মেয়েটা সব পেয়েছে যা শ্রীপর্ণা পায়নি কখনো। তাকিয়ে থাকতে থাকতে শ্রীপর্ণা টের পেল ঝিম ধরানো এক নেশায় ক্রমেই বুঁদ হয়ে যাচ্ছে সে। বারবার দেখতে ইচ্ছে করছে ওদের খুনসুটি, ভালোবাসা, আদর, সোহাগের মুহূর্তগুলো। নেশা ধরে যাচ্ছে, যার থেকে বেরোনোর ক্ষমতা হয়তো আর নেই। ছেলেটার মেয়েটা ভেতরে চলে যেতেই ঘোর লাগা মাথায় টলতে টলতে গিয়ে ঘুমন্ত প্রবালের পাশে বসে পড়েছিল আচ্ছন্নের মতো। দুহাতে আকুল হয়ে জড়িয়ে ধরেছিল ঘুমন্ত শরীরটা। তীব্র আসলে সে মুখ ঘষছিল বুকে, বাহুতে। পরক্ষণে এক ধাক্কায় ছিটকে পড়েছিল মেঝেতে। নেশার ঘোর কেটে গেছিল সঙ্গে সঙ্গে। হতভম্ব হয়ে উঠে বসতে না বসতেই প্রবালের তীব্র চিৎকার কানের মধ্যে দিয়ে আছড়ে পড়েছিল মগজে। সকাল সকাল রস জেগেছে শালীর। বুড়ো হাড়ে এত রস আসে কোথা থেকে? দিল ঘুমের 12টা বাজিয়ে। প্রবালের বিরক্ত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলেছিল শ্রীপর্ণা। শুরু হলো ফ্যাচ ফ্যাচ করে নাকি কান্না। অসহ্য। যাও, চা দাও আমায়। হ্যাঁ, শুধুই দিয়ে যাব। তুমি কি দিয়েছো আমায়? একটু ভালোবাসাও কি দিতে পেরেছো কখনো? ফুঁসে উঠেছিল শ্রীপর্ণা। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বিশ্রী ভঙ্গিতে খিক খিক করে হেসে উঠেছিল প্রবাল। রাতে দিলাম তো ভালোবাসা, তাতেও না পোষালে কাপড় খুলে রাস্তায় গিয়ে দাঁড়াও। যদিও তাতেও লাভ হবে বলে মনে হয় না। কুমড়োর মতো শরীরটা দেখে কে আর এগোবে? শিউরে উঠেছিল শ্রীপর্ণা ঘেন্নায়। অবশ পায়ে রান্নাঘরের দিকে যেতে যেতে শুনতে পেয়েছিল ঘৃণার বিষ মাখানো কয়েকটা বাক্য। কোন কুক্ষণে যে কুমড়োটাকে ঘরে তুলে এনেছিলাম, তাও যদি ফল দিতে পারত। বাঁচা অলক্ষী মেয়ে মানুষটার মুখ দেখলেই মাথায় আগুন ধরে যায়। সাধে কি বাইরের মেয়ে মানুষদের পেছনে ছুটতে হয়? সেই থেকে নেশার ঘোরে আর ভুল করেনি শ্রীপর্ণা। শরীর তছনছ করাই যার কাছে ভালোবাসা, তার কাছে আর যায়নি ভালোবাসার আর্জি নিয়ে। তবে আগ্রাসী তৃষ্ণা নিয়ে অপেক্ষা করে থেকেছে সপ্তাহে ওই একটি দিনের জন্য। আজও যেভাবে অপেক্ষা করে আছে। একটু পরেই আসবে ওরা। ওই তো সুন্দর মতো বরটা এসে বসেছে। একটু পরে মেয়েটাও এলো। দুজনে হাসছে, কথা বলছে।
সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকে শ্রীপর্ণা। হঠাৎ পেছন থেকে চুলের হ্যাচকা টানে পড়ে যেতে যেতে ও সামলে নেয় নিজেকে। কখন ঘুম ভেঙে গেছে প্রবালের টেরই পায়নি। কি দেখি সারাক্ষণ ওই জানালা দিয়ে? হিস হিস করে প্রবাল। জবাব না দিয়ে পর্দা টেনে দেয় শ্রীপর্ণা। ক্লান্ত গলায় বলে, তোমার চা আনছি। শালি, লাথি দিলেও যায় না, আমার ঘাড়েই চেপে থাকবে সারাক্ষণ। ঘৃণায় মুখ বিকৃত করে প্রবাল। যেতে যেতেও ঘুরে দাঁড়ায় শ্রীপর্ণা। অদ্ভুত হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে। আমি চলে গেলে বিনে পয়সার ঝি, বিনে পয়সায় বিছানার ফুর্তি জুটবে কোথা থেকে? পাথরের মতো দৃষ্টি নিয়ে উঠে আসে প্রবাল। দুহাতে চেপে ধরে চুলের মুঠি। কোথায় যাবি রে তুই? যাওয়ার জায়গা আছে নাকি? ভাই তো কবেই লাথি দিয়ে দাঁড়িয়েছে। এক লাথিতে ছিটকে পড়ে শ্রীপর্ণা। পড়ে পড়ে মার খায়, গোঙায়, অবাধ্য অশ্রুরা নেমে আসে গালবে। একসময় ক্লান্ত হয়ে সরে যায় প্রবাল, বেরিয়ে যায় ঘর থেকে। উস্কো খুস্কো চুল, বিস্রস্ত বেশবাস সামলে উঠে দাঁড়ায় শ্রীপর্ণা। চোখের জল মুছে আবার দাঁড়ায় জানালার সামনে। বরটা নেই, মেয়েটা বসে আছে একা একা। একদম অন্যরকম দেখাচ্ছে ওকে, কেমন বিষণ্ণ আর ম্লান। বরটা না থাকলে বুঝি মন খারাপ হয়? ছেনাল মকি একটা। তীব্র আক্রোশে ছটফট করতে করতে শ্রীপর্ণা কামনা করে মেয়েটা কাঁদুক, ওর মতো করে কাঁদুক, কষ্টে জ্বলে পুড়ে খাক হয়ে যাক, জ্বলুক পুড়ুক মরুক মরুক মরুক। মেয়েটাকে কাঁদতে দেখলেই হালকা হবে মন, জুড়িয়ে যাবে বিশ্বের জ্বালা। একটা ঠিকই কাজের লোক, আবার একটা রাত দিনের লোকও রয়েছে। বছরখানেক আগে ছেলে এলো, তাদের ঢুকিয়ে দিয়ে গেল। সুষমা যদিও অনেক আপত্তি করেছিলেন, কিন্তু বাবলু কোনো আপত্তি কানে তোলেনি। ওর যুক্তি হলো মায়ের বয়স হয়েছে, আর কত পরিশ্রম করবে। এবারে পায়ের ওপর পা তুলে আরাম করার দিন মায়ের। শেষ পর্যন্ত মেনে নিতেই হয়েছিল সুষমাকে। যদিও দুজনের সংসারে কাজের লোক দুজন, বড্ড বাড়াবাড়ি মনে হয়। সুষমা বোঝেন অপরাধ বোধের ভার হালকা করতে চায় বাবলু। মাকে বাবাকে একা ফেলে রেখে সুদূর কানাডায় সংসার বিছিয়ে বসেছে। সেই কাঁটা হয়তো খচখচ করে ওর বুকে। যদিও খচখচানের তেমন কোনো কারণ নেই। ছেলেকে এত যত্নে মানুষ করেছেন কি মা বাবার কাছে পড়ে থাকার জন্য? ছেলে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তাদেরই পরিশ্রম আর ত্যাগের ফসল। ভাবনাটাতে কত তৃপ্তি। সকাল থেকে কোনো কাজ নেই, কি রান্না হবে না হবে সেই চাপও নেই। বেশ মুক্ত জীবন। ভালোই আছেন সুষমা, তবে একটাই কষ্ট, সময় কাটতে চায় না কিছুতেই। স্বামীর সঙ্গে দুদণ্ড কথা বলে সময় কাটাবেন সেই উপায়ও নেই। অবিনাশের সঙ্গে কথা বলা আর গাছের সঙ্গে কথা বলা একই ব্যাপার। একটা কথাও তার মগজে পৌঁছয় না। ঘাড় দুলিয়ে যতই হাহু করুক না কেন, চোখ দেখলেই বোঝা যায় আসলে সে কিছুই শুনছে না। তা শুনবেই বা কি করে? সারাক্ষণ যে মাথায় খবরের পোকা কিলবিল করতে থাকে, সে মাথায় অন্য কিছু আর ঢুকবে কেন? অবিনাশ হলো খবরের পোকা। দেশ বিদেশের সব খবর ওর রাখা চাই চাই। সকালে খবরের কাগজ দিয়ে শুরু হয় ওর দিন, শেষ হয় টিভির খবরে চোখ রেখে। সুষমার আবার টিভি দেখার বদ অভ্যেস নেই। এখন মনে হয় থাকলে বেশ হতো, দিব্যি সময় কাটতো টিভিতে সিরিয়াল দেখে দেখে। বাইরে বেরোলেও অবশ্য সময় কাটতো, কিন্তু সে ঘুরেও তো বালি। একটু হাঁটাহাঁটি করলেই কোমর আর পায়ের যন্ত্রণায় চোখে সর্ষের ফুল দেখতে হয়। তাই চলাফেরা করা যতটা সম্ভব এড়িয়েই চলেন। দোতলার বারান্দার রেলিং ধরে নিচে মাথাটা ঝুঁকিয়ে দিলেন সুষমা। গলিপথ খা খা করছে। বড্ড নির্জন এই পাড়া, অভিজাত পাড়া যেমন হয়, কিন্তু এই পাড়াকে অভিজাত বলা চলে না কিছুতেই। দীর্ঘ 14 বছর ধরে আছেন, জানেন পাঁচমিশালি মানুষের বসবাস এখানে। যেমন বিত্তবান বাসিন্দা রয়েছেন, তেমন রয়েছেন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বাসিন্দাও। বাসিন্দাদের মধ্যে আর্থিক এবং সামাজিক অবস্থানের ফারাক রয়েছে বলে মিলেমিশে থাকা বলতে যা বোঝায়, এ পাড়ায় সেটা নেই। প্রত্যেকেই যে যার মতো করে নিজের গণ্ডির মধ্যে থেকে প্রতিবেশী বেছে নিয়েছে এবং তাদের সাথে মিলেমিশে আছে। সুষমাদের প্রতিবেশী ছিলেন ঘোষ বাবুরা। এই তো পাশেই বাড়ি, বেশ মেলামেশা ছিল দুই বাড়ির মধ্যে। গেল বছর ঘোষদা গিন্নি সমেত চলে গেলেন ছেলের কাছে এলাহাবাদ। সে নাকি কিছুতেই মা বাবাকে একা থাকতে দিতে চাইছিল না। তারপর থেকে ওই বাড়ি খালি পড়েছিল। মাস 3 আগে দোতলায় ভাড়াটে এলো, অল্প বয়সী স্বামী স্ত্রী। একতলাটা অবশ্য তালা বন্ধ হয়েই পড়ে আছে। আর চোখে ঘোষ বাবুদের বাড়ির দিকে তাকালেন সুষমা। ছেলে মেয়ে দুটি বসে আছে পাশাপাশি ব্যালকনিতে, চা খাচ্ছে, গল্প করছে, হাসছে। দেখলেও ভালো লাগে। বাবলুর কথা মনে পড়ে সুষমার। এই ছেলেটা বাবলুরই বয়সী অথবা একটু ছোট হবে। এক মাথা চুলে ঘেরা, কপালের নিচে হাস্যোজ্জ্বল নরম চোখ দুটো দেখলেই বোঝা যায় ছেলেটা বড্ড ভালো।
প্রতিদিন অফিস যাওয়ার পথে সুষমাকে দেখতে পেলেই হেসে হাত নাড়ায়, কখনো জিজ্ঞেস করে, কি করছেন আন্টি, ভালো আছেন তো আপনারা? সুষমাও হেসে জবাব দেন, তবে খেয়াল করেছেন মেয়েটা কেমন যেন গুটিয়ে থাকে, যেন কথা বলার ইচ্ছে নেই। কেন? অহংকার? কিন্তু কিসের অহংকার? শুধু দেখতে সুন্দর বলেই মেয়েটাকে একেবারে পছন্দ হয় না সুষমার। আরে আন্টি, কি খবর, ব্রেকফাস্ট করে ফেলেছেন? চমকে তাকালেন সুষমা। চয়ন হাসছে তার দিকে তাকিয়ে, সুষমাও হাসলেন। না গো বাবা, এখন করব। কি খাবেন আজ? আমাদের আবার খাওয়া, তেল মশলা খাওয়া বারণ। ওই রুটি, ডিম সেদ্ধ, কলা রেডি করছে মালা, একটু পরেই খেতে দেবে। আমরা তো আজ লুচি আর ঘুগনি খাবো, ছুটির দিন বলে কথা। হাসলো চয়ন বউয়ের দিকে তাকিয়ে। তখনই সামনের বাড়িটা থেকে ভেসে এলো চেঁচামেচি, প্রবাল নিশ্চয়ই আবার বউয়ের ওপর চড়াও হয়েছে। মেয়েটার সহ্যও বটে, পড়ে পড়ে মার খায়, কিন্তু মুখ দিয়ে টু শব্দটিও বের হয় না। হয়তো কাঁদে নিঃশব্দে। সুষমার সন্দেহ হয় মানসিকভাবে সুস্থ নয় শ্রীপর্ণা। অনেকবার খেয়াল করেছে জানালার গড়াত ধরে খ্যাপা দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে থাকে। প্রথমটায় ধরতে পারেননি, পরে বুঝেছেন ঘোষবাবুদের নতুন ভাড়াটেদের দেখে। হয়তো সাজানো সংসারটা দেখে, সুখ দেখে, জীবনে যা পায়নি সেটাই হয়তো খুঁজে বেড়ায় মেয়েটা। চেঁচামেচিতে বিরক্ত হয়ে ঘরে ঢুকলেন সুষমা। অবিনাশ তখন টিভির নিউজে মশগুল। সেদিকে তাকিয়ে দেওয়ালকে শোনানোর মতো করে বললেন, কি ছোট লোক রে বাবা। অবিনাশ যথারীতি কিছুই শোনেননি, টিভিতে মশগুল। সেদিকে একবার তাকিয়ে অকারণ রাগে রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরিতে ব্যস্ত মালার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠলেন সুষমা কর্কশ গলায়, এই মালা, এতক্ষণ ধরে কি করছিস? কটা পাউরুটি সেকতে, ডিম সেদ্ধ করতে এত সময় লাগে? নাইটির ওপরের ওড়না সামলাতে সামলাতে ছুটে এলো মালা। সুষমার রাগত মুখের দিকে তাকিয়ে, খিদে পেয়েছে নাকি মা? সুষমা জবাব দিলেন না, তবে অবিনাশের ধ্যান ভাঙলো, মুখ তুলে বললেন, খিদে পেয়েছে তো, তাইতেই তো তোর মা খেপে গেছে। এক্ষুনি খাবার আনছি, সঙ্গে গরম গরম চা। একগাল হেসে রান্নাঘরে ছুটলো মালা। হাসি মুখে তাকিয়েছিলেন অবিনাশ। মেয়েটা সত্যি বড্ড ভালো, সবসময় মুখে হাসি লেগেই আছে। বয়সও কম, 19-20 হবে। অনেক খোঁজ খবর করে ওকে এনে দিয়েছে বাবলু। আসার পর থেকে সুষমাকে মা বলেই ডাকছে মেয়েটা, তবে অবিনাশকে মেসো মশাই ডাকে, বাবা নয়। সুষমার আগত চোখে তাকিয়েছিলেন স্বামীর দিকে। সেদিকে তাকিয়ে অবিনাশ বললেন, কি হয়েছে? কিছু না, কড়া গলায় বললেন সুষমা। অবিনাশ কিছু একটা বলতে গেলেন, কিন্তু মালা খাবার নিয়ে ঢোকায় সেদিকে ব্যস্ত হয়ে পড়লেন দুজনে। ফুল্লরা রান্নাঘরে কাবুলি ছোলা সেদ্ধ চাপিয়েছে সবে, লুচি আর ঘুগনি হবে আজ। ছুটির দিনে একটু দেরি করে ব্রেকফাস্ট হয়। চয়ন একটা কাজের লোক রাখতে চেয়েছিল, কিন্তু ফুল্লরা রাজি হয়নি। দুজনের সংসারে ভারী তো কাজ, সে ফুল্লরা একাই সামলাতে পারবে। এমনিতেও মানুষজনের ভিড় একেবারেই পছন্দ নয় ওর। বাইরের মানুষকে বিশ্বাস করতে পারে না, মিশতেও পারে না। চয়ন অবশ্য ভারী মিশুকে, হোক, সবাই তো আর সমান হয় না। সিঙ্কে ফেলে রাখা এটো বাসন কখানা ধুয়ে নিতে নিতে আচমকা স্থির হয়ে গেল ফুল্লরা। তারপরে কাঁপতে শুরু করলো সারা শরীর। চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল তার। আতঙ্কে গলা চিরে বেরিয়ে এলো চিৎকার। চয়ন ছুটে এসে দেখলো আরশোলা মারার ওষুধটা পাগলের মতো স্প্রে করে চলেছে ফুল্লরা। মুখ শক্ত হয়ে আছে ওর, বিড়বিড় করছে, একটাকেও ছাড়বো না, একটাকেও না। ফুল্লরা আরশোলা বড় ভয় পায়। সেই প্রেমে পড়ার পর থেকে খেয়াল করেছে চয়ন, ভয়টা কেমন স্বাভাবিক থাকে না। মনে হয় ভয়ের সাথে সাথে আরশোলার ওপর এক বিজাতীয় আক্রোশ পুষে রেখেছে সে। ধীর পায়ে এগিয়ে গেল চয়ন, চেপে ধরল বউয়ের হাত। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল ফুল্লরা। পায়ের নিচে তখন থেকে কি একটা কুরকুর করছে। পা ঝাঁকিয়ে জিনিসটা ঝেড়ে ফেলতে গিয়েই টের পেল নরম কিছু একটা থেতলে গেছে পায়ের নিচে। চটচটে আঠালো কিছু একটা তরল জড়িয়ে গেছে পায়ের পাতায়। ভালো করে দেখতে গিয়ে শিউরে উঠল ফুল্লরা। থেতলে গিয়েও তখনও নড়ছে আরশোলাটা। আতঙ্ক বিস্ফারিত দৃষ্টিতে ফুল্লরা দেখলো চারপাশে ঘরের অন্ধকার কোণগুলো থেকে সার বেঁধে বেরিয়ে আসছে আরো আরশোলা। কিলবিল করতে করতে এগিয়ে আসছে এদিকেই। ভয়ে বিহ্বল ফুল্লরা পালাতে গিয়ে টের পেল পা লোহার মতো ভারী। অনেক চেষ্টা করেও একটুও নাড়াতে পারছে না। শরীর অবশ হয়ে আছে জড় পদার্থের মতন। এমনকি মুখ দিয়েও আওয়াজ বেরোচ্ছে না, জি পাথর হয়ে আছে। অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে প্রবল উৎকণ্ঠায় ঘামতে ঘামতে ফুল্লরা টের পেল আরশোলাগুলো ওর গা বেয়ে বেয়ে উঠছে, ঢুকে যাচ্ছে নাক আর কানের ফুটো দিয়ে। চেরা চেরা দাঁতে খুবলে খুবলে নিচ্ছে
শরীরের নরম মাংস ঘেন্নায় আর আতঙ্কে কুঁকড়ে যেতে যেতে প্রাণপণে গলা ফাটিয়ে চিৎকার করে উঠতে চাইল। তখনই ভেঙে গেল ঘুম। চয়ন উঠে বসে দেখলো ফুল্লরা বসে বসে হাঁপাচ্ছে, চোখ ঠেলে বেরিয়ে এসেছে আতঙ্কে, সারা শরীর ঘামে ভেজা। কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে হাত রাখলো ফুল্লরার পিঠে, নরম গলায় বলল, আবার দুঃস্বপ্ন? কথা না বলে ওপর নিচে মাথা হেলালো ফুল্লরা। তখনও হাঁপাচ্ছে সে। এক গ্লাস জল এগিয়ে দিল চয়ন, জলটা খেয়ে ঘুমো। জলটা তৃষ্ণার্তের মতো ঢকঢক করে গিলে নিয়ে কুকড়ে শুয়ে পড়ল ফুল্লরা। বুকের কাঁপুনি কমেনি ওর। কুৎসিত দর্শন অন্ধকারের জীবগুলো তখনও ভেসে বেড়াচ্ছে চোখের সামনে। পরদিন অফিসের জন্য তৈরি হতে হতে চয়ন আর চোখে তাকালো ফুল্লরার দিকে। নিচু হয়ে শাড়ির কুচি ঠিক করছিল সে। আমরা বাড়িতেই ফিরে যাই ফুল্লরা। না, কঠিন গলায় উত্তর দিল ফুল্লরা। কিন্তু এখানেও তো তুমি ভালো নেই। ভালো আছি, সংক্ষিপ্ত উত্তর দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো ফুল্লরা। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল চয়ন। বুঝলো এই ব্যাপারে আর কথা বাড়াতে চায় না ফুল্লরা। মাঝে মাঝে ওকে কেমন দুর্বোধ্য ঠেকে। দিব্যি তো ছিল বাড়িতে সবার সাথে মিলেমিশে, হঠাৎ করে কি যে হলো। এমন অস্থির হয়ে উঠলো যে বাধ্য হয়ে চয়নকে বেরিয়ে আসতেই হলো। বাড়িতে এত লোকের মাঝে নাকি ওর দম বন্ধ হয়ে আসছিল। কিছুতেই আর থাকতে চাইল না সেখানে। এসো, খেতে দিয়েছি। ফুল্লরা ডাকে ভাবনার জাল ছিঁড়ে গেল চয়নের। এগুলো ডাইনিং এর দিকে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে দুজন। প্রতিদিন একই নিয়মে দুজনে একসাথে বেরোয়, ফেরে অবশ্য আলাদা আলাদা। সুষমা ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। সকালের দ্বিতীয় কাপে চায়ে আয়েশি ভঙ্গিতে চুমুক দিতে দিতে অলস নজর বোলাচ্ছেন চারপাশে। একটু পরে দেখলেন ঘোষবাবুদের নতুন ভাড়াটে সেই ছেলে মেয়ে দুটি একসাথে চলেছে অফিসের দিকে। মাথা ঝুঁকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। দুজনের নিজেদের মধ্যে কথায় মশগুল। বিরক্ত করতে ইচ্ছে করলো না। ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন সুষমা। সত্যি ভারী মানিয়েছে দুটিতে। দুজনের মধ্যে ভাবও খুব, দেখলেও ভালো লাগে। বাবলুর কথা বড্ড মনে পড়ে। ছেলে আর ছেলের বউকে যদি কাছে পেতেন। শূন্য বুকটা হু হু করে সুষমার। ওরা পথের বাঁকে হারিয়ে যেতে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঢুকতে যেতেই উল্টো দিকে জানালায় চোখ পড়ে গেল। ড্যাব ড্যাবে চোখ মেলে পথের দিকে তাকিয়ে রয়েছেন মূর্তিমতি। সম্ভবত চয়নার ফুল্লরার দিকেই তাকিয়েছিল। মরণ, এতটুকু লজ্জা নেই মেয়ে ছেলেটার। স্বামীটা মানুষ নয় তো ছেড়ে বেরিয়ে যা। অন্যের সুখের দিকে নজর দেওয়া কেন বাপু? সুষমার কটমট করে তাকিয়ে থাকা খেয়াল করে সরে গেছে শ্রীপর্ণা। বুকের ভেতরে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। ওই মেয়েটার কপালে এত সুখ কেন? বিধাতাও কি তবে মুখ দেখে দেখে সুখ বিলান? মেয়েটা দেখতে সুন্দর, তাইও সবকিছু পেয়েছে যা শ্রীপর্ণা পায়নি। আর সহ্য হচ্ছে না। মেয়েটার সব সুখে আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করছে। জ্বলে পুড়ে যাক সব কিছু, তবেই যদি একটু শান্তি মেলে। পরের দিন রোববার। প্রতিটা ছুটির দিনের সময় শামুকের মতো মন্থর গতিতে এগোয়। সবার মধ্যেই একটা ঢিলে ঢালা ভাব চলে আসে। অফিসে যারা যায় অথবা স্কুলের ছাত্রছাত্রীরা তো বটেই। যারা সারা সপ্তাহ ঘরেই কাটায় তারাও প্রতিদিনের ব্যস্ততায় একটু ঢিলে দিয়ে দেয় ছুটির দিন এলেই। ব্যালকনি থেকে সবে মাত্র ঘরে ঢুকে একটু বসেছেন সুষমা, তখনই কান খাড়া হয়ে উঠল একটা কোলাহলে। তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেন আবার। চিৎকার করে চয়নের নাম ধরে ডাকছে কে? মহিলা কণ্ঠ, সম্ভবত ফুল্লরা। মেয়েটা এত কম কথা বলে যে গলার আওয়াজের সাথে সেভাবে পরিচিত হতে পারেননি। চয়নের নাম ধরে ডাকছে আর দরজায় ধাক্কা দিচ্ছে জোরে জোরে। হলোটা কি? মনের মধ্যে কেমন একটা কু গাইতে শুরু হলো সুষমার। ওদের বাড়ির দোতলায় ওঠার সিঁড়ি সুষমাদের বাড়ির পাশে দিয়ে সোজা উঠে গিয়ে বেঁকে গেছে দরজার দিকে। সিঁড়ি থেকে দরজা পর্যন্ত সরু প্যাসেজ আড়াল করা দেওয়ালের পেছনে। তাই এখান থেকে ও বাড়ির দোতলায় ঢোকার দরজা দেখা যায় না। বড় ব্যালকনিটা পাশাপাশি বলে ওখানে কেউ বসলে এই ব্যালকনি থেকে দেখা যায়। অনেক উকিঝুঁকি দিয়েও কিছুই দেখতে পেলেন না সুষমা। ওদিকে ফুল্লরা প্রায় চেঁচামেচি করছে। ওর গলায় ত্রাস, উৎকণ্ঠা আর চাপা কান্না মাখামাখি হয়ে আছে। আশেপাশে বাড়িগুলো থেকে কয়েকটা কৌতূহলী মুখ বেরিয়ে এসেছে। বুক ধরাস ধরাস করছিল সুষমার। তাড়াতাড়ি ভেতরে ঢুকে স্বামীকে বললেন একটু দেখে আসতে ব্যাপারটা কি। অবিনাশ বেরিয়ে গেলেন উৎকণ্ঠিত মুখে। সুষমাও পিছু নিলেন তার। ওখানে তখন অনেকেই ভিড় জমিয়েছে। সবার চোখে ত্রাস। ফুল্লরা নাকি দোকানে বেরিয়েছিল একটু, চয়ন বাড়িতেই ছিল। কিন্তু ফিরে আসার পর হাজার ডাকাডাকিতেও দরজা খুলছে না সে। দরজা খুলছে না, সাড়া দিচ্ছে না চয়ন। উদ্ভ্রান্ত দৃষ্টিতে বলেই চলেছে ফুল্লরা হয়তো কোথাও বেরিয়েছে। একজন সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু ফোন তুলছে না কেন? ভয় করছে আমার। ওর অ্যাজমা আছে, মাঝে মাঝে অ্যাটাক হয়। ফুল্লরার গলায় প্রবল উদ্বেগ। সে কি,
তাহলে এক্ষুনি দরজা ভাঙতে হবে, সমস্বরে বললেন কয়েকজন। কিন্তু শক্ত দরজা, নতুন লাগানো লক, দরজা ভাঙা গেল না। শেষে দুঃসাহসী ছোকরা বয়সী একজন পেছন থেকে পাইপ বেয়ে উঠে রান্নাঘরের জানালা দিয়ে ঘরে ঢুকে দরজা খুলে দিল। ফুল্লরা বলেছিল ওই জানালা খোলা আছে। সবাই হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো, কিন্তু চয়ন কোথায়? সবগুলো ঘর দেখে নিয়ে বাথরুমে উকি দিয়ে চমকে উঠল সবাই। আতঙ্কে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। বাথরুমের মেঝেতে হাঁটু গেড়ে থেবড়ে বসে আছে চয়ন। ওর মাথাটা নিচু হয়ে বালতি ভর্তি জলের মধ্যে ডুবে আছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন, রক্ত বেরিয়ে জমাট বেঁধে আছে সেখানে। ওকে না ছুঁয়েও সবাই পরিষ্কার বুঝতে পারছিল ওর শরীরে প্রাণ নেই। অর্জুন তীক্ষ্ণ চোখে সারা ঘর খুঁটিয়ে খুঁটিয়ে একবার দেখে নিয়েছে। সন্দেহজনক তেমন কিছু নজরে পড়েনি, তবুও সন্দেহটা জিইয়ে রাখতে হবে। পুলিশের চাকরিতে তো এমনি এমনি আসেনি। সন্দেহের ওপর ভিত্তি করেই তো এগোবে তদন্ত। সন্দেহ নেই তো তদন্তের সেখানেই ইতি, বিশেষ করে সেটা যদি মৃত্যুর ঘটনা হয়, এবং তাও এরকম রহস্যজনকভাবে। বডি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। লোকাল থানার ওসি মৃগাঙ্ক ঘোষ ছিলেন এতক্ষণ, বেরিয়ে গেছেন একটু আগেই। এসআই অর্জুন আর দুজন কনস্টেবল রয়ে গেছে। প্রাথমিক তদন্তের কাজ সেরে তবে তারা ফিরবে। এতক্ষণে যতটুকু বুঝেছে তাতে মৃত্যুটা প্রাথমিকভাবে রহস্যজনক যদিও মনে হচ্ছে না। ভিকটিমের অ্যাজমা ছিল দীর্ঘদিন ধরে। অ্যাজমা অ্যাটাকই তার মৃত্যুর কারণ বলে মনে হচ্ছে। কিন্তু মাথার পেছনের আঘাতটা তাহলে কোথা থেকে এলো? অ্যাজমা অ্যাটাকেও বা আজকাল কে মারা যায়? এত উন্নত চিকিৎসা ব্যবস্থা এখন। মনে মনে অঙ্ক মেলাতে চেষ্টা করে অর্জুন। ভিকটিমের স্ত্রী একটু বেরিয়েছিলেন, তার মধ্যে দুর্ঘটনা ঘটেছে। হতে পারে মারাত্মক অ্যাটাক হয়েছিল ভদ্রলোকের, ইনহেলারও হয়তো কাজ করেনি, অথবা ইনহেলার ফুরিয়ে গেছিল। ভদ্রলোক এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে বাঁচার চেষ্টাটাও করতে পারেননি। একা বাড়িতে অসহায়ের মতো মৃত্যু হয়েছে তার। কিন্তু মাথার পেছনে আঘাতটা কিসে থেকে হলো? বাথরুমে বা উনি গেলেন কি করে? হাজারটা প্রশ্ন অর্জুনের মাথায়। জবাব পেতে হলে কথা বলতে হবে সবার সাথে, বিশেষ করে ভিকটিমের স্ত্রীর সাথে। সোফায় থম মেরে বসে থাকা মহিলাটির দিকে আর চোখে একবার তাকালো অর্জুন। মহিলা না বলে ওকে মেয়ে বলাই ভালো। অল্প বয়সী, নজর কেড়ে নেওয়ার মতো সুন্দরী তরুণীটি একটু আগেও কাঁদছিল। এখন নির্জীব ভঙ্গিতে বসে আছে সোফায়, দু চোখে শূন্য দৃষ্টি। ওর পাশে বসে আছেন এক বয়স্কা মহিলা, তিনি এক হাতে জড়িয়ে ধরে আছেন মেয়েটিকে। অর্জুন এগিয়ে গেল ওদের দিকে, গলা খাকারি দিয়ে বলল, দেখুন, ওনার মৃত্যুটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তদন্তের স্বার্থেই। এখন কথা বলা যাবে? মেয়েটার শূন্য দৃষ্টিতে কোনো ভাবান্তর হলো না। পাশের বয়স্কা মহিলা অর্জুনের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার ছেলের থেকেও ছোট, তাই তুমি করেই বলছি বাবা, ওকে আর একটু সময় দাও। আপনি? অর্জুন পাল্টা প্রশ্ন করল। আমি পাশের বাড়িতেই থাকি, প্রতিবেশী বলতে পারো। আপনি একটু আসুন আমার সাথে। কথাটা বলে গম্ভীর ভঙ্গিতে এগিয়ে গেল অর্জুন। মহিলা একটু অবাক হয়ে পেছন পেছন এসেছেন। এদের সাথে কেমন ঘনিষ্ঠতা ছিল আপনার? অর্জুন কোনো ভনিতা না করেই বলেছে, ঘনিষ্ঠতা? না না, তেমন কিছুই ছিল না। পাশের বাড়িতে আছে, সেই সূত্রে যতটুকু পরিচয় থাকে। ভদ্র মহিলাকে একটু ফ্যাকাশে দেখালো যেন। অর্জুন একটু নরম সুরে বলল, ভয় পাচ্ছেন নাকি? আপনার ভয়ের কোনো কারণ নেই, যেটুকু জানেন সেটুকুই বলবেন। আমি কিছুই জানি না, কি বলবো বলো তো? ভদ্র মহিলাকে বিভ্রান্ত দেখাচ্ছে। আচ্ছা এটুকু বলুন, কদিন ধরে এদের দেখছেন? মাস তিনেক হবে, ওরা নতুন এসেছে। কেমন লাগতো তাদের? কেমন আবার লাগবে, ভালোই লাগতো। খুব ভাব ছিল দুজনের। আহারে, বাচ্চা মেয়েটার কি সর্বনাশ হয়ে গেল। গলা ধরে এলো মহিলার, আঁচল দিয়ে চোখ মুছলেন তিনি। একটু অপেক্ষা করে অর্জুন বলল, ওদের সাথে কখনো কেউ দেখা করতে আসতো? আমি তো তেমন কাউকে দেখিনি, ওরা বাড়িতেই থাকতো না, দুজনেই তো অফিসে বেরিয়ে যেত, ফিরতো সন্ধে পার করে। তবুও কেউ না কেউ তো নিশ্চয়ই আসতো। না, আমি কাউকে দেখিনি। আপনি কোথায় থাকেন? প্রসঙ্গ পাল্টালো অর্জুন। পাশের বাড়িটায়। আর কে কে আছে? আমি আর আমার স্বামী, এক ছেলে বিদেশে থাকে। অর্জুন খেয়াল করলো মহিলাকে একটু গম্ভীর দেখাচ্ছে। একটু হেসে বলল, চলুন আপনাদের বাড়িতে যাওয়া যাক। কেন? সুষমা আজকে উঠেছেন, আপনার স্বামীর সাথে একটু কথা বলতে হবে। না না, ও কোনো খবরই রাখে না, মিছিমিছি ওকে বিব্রত করো না। এত সব দেখে এমনিতেই অসুস্থ বোধ করছিল, আমি ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। দেখুন, তদন্ত যখন শুরু হয়েই গেছে, কথা তো আমায় বলতেই হবে। আপনি এভাবে বাধা দেবার চেষ্টা করবেন না, কঠিন গলায় বলল অর্জুন।
সুষমা কিছু বলতে যাচ্ছিলেন, তখনই বসার ঘর থেকে ভেসে এলো হাউমাউ চিৎকার। দুজনেই সেদিকে এগিয়ে গেলেন। বয়স্ক এক মহিলা প্রবল চিৎকার করছেন, তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। এই মেয়েটা জোর করে আমার ছেলেটাকে ঘর ছাড়া করলো, তবুও কি ধরে রাখতে পারলো? শেষ করেই ফেললো ছেলেটাকে। ও পিকু, কোথায় গেলি বাবা? ফুল্লরা বসে আছে পাথরের মতো, জাগতিক কোনো কিছুই যেন ওকে আর স্পর্শ করছে না। মহিলা এগিয়ে এসে প্রবল আক্রোশে ফুল্লরার কাঁধ ধরে ঝাঁকুনি দিলেন। এখন কথা বলছিস না কেন? বলেছিলাম না আমার অসুস্থ ছেলেটাকে এভাবে নিয়ে যাস না। তুই আমার ছেলের মৃত্যুর কারণ, তোকে কখনো ক্ষমা করব না আমি। অর্জুন আশ্চর্য হয়ে লক্ষ্য করলো পাথরের মূর্তি নড়ে চড়ে উঠেছে, মুখ তুলে তাকিয়েছে মহিলার দিকে, তারপর হঠাৎ তাকে দুহাতে জড়িয়ে ধরেছে। মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এসেছে, মা। ফুল্লরা কাঁদছে, শরীরটা কেঁপে কেঁপে উঠছে ওর কান্নার দমকে। মহিলা শক্ত হাতে ঠেলে সরিয়ে দিলেন ওকে। অর্জুন বুঝতে পারছিল ইনি ভিকটিমের মা, সঙ্গে বোধহয় তার আরেক ছেলে। ভদ্রলোক ফ্যাল ফ্যাল করে চারিদিকে দেখছেন, ঘটনার গুরুত্ব যেন এখনো বুঝে উঠতে পারছেন না। শুনেছিল ভিকটিমের বাড়ি অনেক দূরে, কলকাতার বাইরে। খবর পেয়ে আসতে তাই দেরি হয়েছে হয়তো। আমাদের কেন এত দেরিতে খবর দেওয়া হলো, কেন? ভদ্রমহিলা এখনো চিৎকার করছেন। অর্জুন এগিয়ে গেল। প্লিজ একটু শান্ত হয়ে বসুন, আপনার প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রয়েছে, কিন্তু এরকম চেঁচামেচি করে তো লাভ নেই। আপনি কে? ভদ্রমহিলা তেড়িয়ে ভঙ্গিতে বলেছেন, আমি এসআই অর্জুন মুখার্জি। চয়নবাবুর মৃত্যু তদন্ত আমিই করছি। ভদ্রমহিলা থমকে গেছেন। সঙ্গের ভদ্রলোক অবাক হয়ে অস্ফুটে বলেছেন, তদন্ত মানে? অবিনাশ বিবর্ণ মুখে সোফায় বসে আছেন, বুকের ভেতরটা কাঁপছে এখনো, হাত পা যেন অবশ হয়ে রয়েছে। মাথায় এলিয়ে চোখ বন্ধ করে যে একটু বিশ্রাম নেবেন সেটাও সম্ভব হচ্ছে না। চোখ বন্ধ করলেই চোখের পর্দায় ভেসে উঠছে সেই ভয়াবহ অথচ করুণ দৃশ্য। এমন দৃশ্য আগে কখনো দেখেননি, ভবিষ্যতে দেখতেও চান না। বাথরুমের মেঝেতে হাঁটু গেড়ে থেবড়ে বসে থাকা চয়নের মাথাটা ডুবে আছে বালতির জলে। তরতাজা জলজ্যান্ত একজন মানুষ নিমেষে কিভাবে বডি হয়ে যেতে পারে? অবিনাশ টের পেলেন বমি বমি ভাবটা আবার ফিরে আসছে। নিজেকে সামলাতে সামলাতে দুর্বল গলায় মালাকে ডাকলেন, মালা, একটু জল দিয়ে যা। এক ছুটে কাচের গ্লাসে জল নিয়ে এলো মালা। অবিনাশের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলল, আবার শরীর খারাপ লাগছে মেসোমশাই, ঘামছো কেন এত? কথা না বলে জলটা ঢকঢক করে খেলেন অবিনাশ। তখনই নিচে দরজায় বেল বেজে উঠল। নিশ্চয়ই সুষমা ফিরে এসেছে। মালা নিচে নেমে গেল দরজা খুলে দিতে। তরতর করে উঠে এলো একটু পরে। পেছন পেছন সুষমা, সঙ্গে আরেকজন রয়েছে, পুলিশের পোশাক পরা। অর্জুন তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরের চারধারে চোখ বুলিয়ে নিল একবার, তারপর তাকালো সামনে একটু জড়সড় হয়ে বসে থাকা বৃদ্ধের দিকে। কত হবে এনার বয়স? মনে মনে একটা আন্দাজ করে নিল, 65 থেকে 70-এর মধ্যেই হবে মনে হচ্ছে। মহিলাকেও তেমনই মনে হচ্ছে। হতে পারে এদের মধ্যে বয়সের ব্যবধান বেশি নয়। একটু গলা খাকারি দিয়ে প্রথম প্রশ্নটা ছুড়ে দিল সে, কতদিন থেকে এখানে আছেন? 15 বছরের ওপরে হয়ে গেল। অবিনাশ মৃদু গলায় বলেছেন, মিসহ্যাপটা যেখানে হলো তাদের কতদিন থেকে চেনেন? ও কোথা থেকে চিনবে, বাইরে তো বেরোয় না সেভাবে। টিভি আর খবরের কাগজ নিয়ে আছেন। সুষমা বসেছিলেন স্বামীর পাশে, মুখ খুলেছেন এবার। আমি কিন্তু ওনার সাথে কথা বলছি। অর্জুন ঠান্ডা চোখে তাকিয়েছে। চুপ করে গেলেন সুষমা। অর্জুন তাকালো আবার অবিনাশের দিকে। অবিনাশ মাথা নিচু করে বলেছেন, আমি চিনতাম না, মানে চেনার সুযোগ হয়নি। ওই কখনো সখনো রাস্তায় দেখেছি। আজ সকালে অথবা অন্য কোনো দিন অস্বাভাবিক কিছু কি নজরে পড়েছিল? না। অবিনাশ মাথা নাড়লেন। আজ ঘটনাটা যখন ঘটলো আপনি কোথায় ছিলেন? ঘরেই। চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখি এই অবস্থা। একটু চুপ করে রইল অর্জুন, তারপর উঠে দাঁড়ালো। আজ আসছি তাহলে, দরকার পড়লে আবার আসবো। সুষমা আর অবিনাশ মাথা নাড়লেন যন্ত্রের মতো। বয়স্ক মানুষ দুটোর জন্য একটু একটু মায়া হচ্ছিল অর্জুনের। দুজনেই ভয়ে গুটিয়ে রয়েছেন। পুলিশ টুলিশ দেখে ভয় আরও বেড়ে গেছে, কিন্তু কিছু করারও তো নেই। মৃত্যুর ধরনটা খুবই রহস্যজনক। বালতির মধ্যে যেভাবে মাথাটা ডুবেছিল তাতে ধরে নেওয়া যেতেই পারে শেষ মুহূর্তে ভদ্রলোক উপুর হয়ে পড়ে গেছিলেন ওভাবেই। কিন্তু সেক্ষেত্রে আঘাতটা মাথার পেছন দিকে কেন হবে? পড়ে যেতে যেতে মাথার সামনের দিকটাই বালতিতে ঠুকে যাওয়ার কথা। যদিও প্লাস্টিকের বালতিতে মাথা ঠুকে গেলেও এরকম আঘাত লাগার সম্ভাবনা নেই। সব মিলিয়ে পুরো ব্যাপারটাই একটা ধোঁয়াশার মতো। কাজে মৃত্যুর কারণ সম্পর্কে নিঃসন্দেহ হওয়া পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতেই হবে।
লম্বা লম্বা পা ফেলে হাঁটছিল অর্জুন। মাথায় ঘুরছে অজস্র প্রশ্ন। জ্বর ছাড়ার বদলে পাকিয়ে উঠছে ক্রমশ। আশেপাশের বাড়ির বাসিন্দাদের সাথে কথা বললে তেমন কিছুই জানা গেল না। ওরা নতুন এসেছিল বলে সেভাবে কেউ তাদের চিনত না, সেটাই সমস্যা। দেখা যাক, অটোপসি রিপোর্ট এলে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে মনে হচ্ছে। ততদিন অপেক্ষা করতে হবে। আপাতত ভিকটিমের মা আর দাদার সাথে কথা বলা যাক। অবিনাশ নির্জীবের মতো পড়েছিলেন বিছানায়। দৃশ্যটা ভুলতে পারছেন না কিছুতেই। সুষমা রাতে শোবার তোড়জোড় করছিলেন। বাথরুম ঘুরে এসেছেন একটু আগে। এখন চুল আঁচড়াচ্ছেন চেয়ারে বসে, আর চোখে তাকালেন একবার স্বামীর দিকে। মায়া লাগছিল তার, খুবই ভয় পেয়েছে বেচারা, কষ্টও পেয়েছে। চোখের সামনে জলজ্যান্ত কাউকে এভাবে মরে পড়ে থাকতে দেখলে এমনটা তো হবারই কথা। ছেলেটার বয়সও ছিল অল্প। সুষমার নিজেরও বুকটা ভার হয়ে আছে। ছেলেটাকে বড্ড ভালো লাগতো। দেখা হলেই কেমন হাসি মুখে কথা বলতো, খোঁজ খবর নিত। বাবলুকে দেখতে না পাওয়ার দুঃখ দিব্যি ভুলে যেতেন চয়নকে দেখলে। ওর নিথর শরীরটা চোখের সামনে ভেসে উঠেছে আবার। দু চোখ জলে ভরে এলো সুষমার। তাড়াতাড়ি চোখ মুছে নিলেন। তাকে শক্ত থাকতে হবে, নইলে মানুষটা আরো ভেঙে পড়বে। স্বামীকে তো চেনেন, বাইরে যেমনই দেখাক ভেতরে ভেতরে খুবই দুর্বল প্রকৃতির। খারাপ ঘটনা সহ্য করতে পারে না, ভুলতেও পারে না। এ তো পাশের বাড়ির ছেলে, যাকে প্রায় প্রতিদিন চোখের সামনে দেখেছে। চুল আঁচড়ানো হয়ে গেছে। বেড সাইড টেবিল থেকে জলের বোতলটা তুলে নিয়ে ঢকঢক করে জল খেয়ে বিছানায় উঠলেন সুষমা। হাত বাড়িয়ে বেড সুইচটা অফ করে দিয়ে শুয়ে পড়লেন। কি গো, ঘুমিয়েছ? স্বামীর গায়ে আলতো হাত রেখেছেন সুষমা। ঘুম আসছে না গো। স্ত্রীর দিকে ফিরেছেন অবিনাশ। সুষমা চুপ করে রইলেন। তারও তো ঘুম আসছে না। কেবলই চয়নের মুখটা মনে পড়ছে। বউটাকে তেমন পছন্দ করতেন না, কিন্তু এখন ওই মেয়েটার কথা ভেবেও কষ্ট হচ্ছে। এত অল্প বয়সে কত বড় সর্বনাশ হয়ে গেল বেচারির। কি করে সহ্য করছে ও? হঠাৎ কি মনে হতে উঠে বসলেন সুষমা। জানালার শার্সি দিয়ে রাস্তার আলো ঢুকছে ঘরে। সেই আলোয় ঘরের অন্ধকার কিছুটা হালকা। অবিনাশ অবাক হয়ে তাকিয়েছেন। কি হলো, উঠে বসলে যে? ভাবছি, ফুলওরার নিজের কেউ নেই, মানে কাউকেই তো দেখলাম না আজ। ওর মা বাবা অথবা ভাই বোন, কে জানে, আসবে হয়তো পরে। উদাস গলায় বলেছেন অবিনাশ। তোমাকে একটা কথা বলবো, হঠাৎ ফিসফিস করেছেন সুষমা। বাবা টানতে টানতে নিয়ে আসছে বস্তাটা। ছেঁড়া অংশটা দিয়ে বেরিয়ে আছে একটা কচি পা। মা হুমড়ি খেয়ে পড়েছে উঠোনে। বস্তার মুখটা খুলে দিয়েছে কেউ। ছোট্ট শরীরটায় হেঁটে বেড়াচ্ছে আরশোলা। আলো দেখে পালাচ্ছে দ্রুত। ফুল্লরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিথর শরীরটার দিকে। জায়গায় জায়গায় লাল লাল ক্ষত, ছোট্ট ছোট্ট, যেন দাঁত বসিয়েছে কেউ। নাকের ফুটো দিয়ে কি বেরিয়ে আসছে ওটা? আরশোলা, ওই তো সুর দুটো নড়ছে। চমকে উঠে বসেছে ফুল্লরা। শ্বাস নিচ্ছে জোরে জোরে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো শ্বাস প্রশ্বাস। তারপরে দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলেছে ও। বুকের ভেতরটা খালি হয়ে যাচ্ছে তীব্র কষ্টে। যে কষ্ট ভাগ করে নেবার মতো কেউ নেই ওর পাশে। সুস্মিতা দরজায় দাঁড়িয়েছিলেন পাথরের মতো। মেয়েটা কাঁদছে। আবছা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে ওর পিঠের ওঠানামা। তবুও এগিয়ে এলেন না তিনি। বুকের ভেতরটা বিতৃষ্ণায় ভরে আছে। এই মেয়েটাকে নিজের মেয়ের মতোই বুকে টেনে নিয়েছিলেন একদিন। তার কি প্রতিদান দিল? ছেলেটা আজ আর নেই। পুলিশ বলছে মৃত্যুটা স্বাভাবিক নয়। সবকিছুর জন্য এই মেয়েটাই দায়ী। অসুস্থ ছেলেটাকে জোর করে বাড়ির বাইরে বের করে নিয়ে এলো, অথচ দেখে রাখতেও পারল না। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল সুস্মিতার। স্যার ডেকে পাঠিয়েছেন শুনেই তড়িঘড়ি ছুটছে অর্জুন। ওসি মৃগাঙ্ক ঘোষ চেয়ারে হেলান দিয়ে দুপা ছড়িয়ে রিল্যাক্সড মুডে চায়ে চুমুক দিচ্ছিলেন। সামনের চায়ের দোকানের ছেলেটা চা দিয়ে গেছে সবাইকে একটু আগে। নিজেরটা হাতে করে ছুটে এসেছে অর্জুন। অটোপসি রিপোর্টে কি দেখলে? সোজা হয়ে বসেছেন মৃগাঙ্ক ঘোষ। তেমন কিছু না স্যার, তবে ভিকটিম ক্রনিক অ্যাজমাটিক পেশেন্ট ছিল, সেটা পরিষ্কার। মৃত্যুটা সিভিয়ার অ্যাজমা অ্যাটাকেই হয়েছে। যদি অ্যাজমার কারণেই মৃত্যু হয়ে থাকে সেটাই রিপোর্টে লিখে কেস ক্লোজ করে দাও। ভুরু কুচকে গেছে মৃগাঙ্ক ঘোষের। একটা খটকা তো রয়ে গেছে মাথার পেছনে, ওই আঘাতটা। আর একটু সময় দিন স্যার। ঠিক আছে, তবে বেশি সময় নিও না। ওকে স্যার। বডি আজ ছাড়া হয়েছে। ওদিকের সব কাজ মিটে গেলে ইনভেস্টিগেশন শুরু করব আবার। দেখি কিছু বের হয়ে আসে কিনা। মাথা নেড়েছেন ওসি। চিন্তিত মুখে বেরিয়ে এলো অর্জুন। অটোপসি রিপোর্ট হাতে পেয়েছে কাল। তাতে যেন কেসটা আরও ঘেটে গেছে। ভিকটিমের লাংসের মরফোলজিক্যাল এবং হিস্টোলজিক্যাল স্টাডি অ্যাজমার সমস্যাই প্রমাণ করছে। কজ অফ ডেথ বলা হয়েছে অ্যাসফিক্সিয়া।
অর্থাৎ দম আটকে মারা গেছেন ভদ্রলোক। সোজা কথায় বলতে গেলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের অভাবে মারা গেছেন ইনি। আর এর কারণ সিভিয়ার অ্যাজমা অ্যাটাক। মাথার পেছনের আঘাতটা গভীর হলেও সেটা মৃত্যুর কারণ নয়। সরু এবং ধারালো কিছুর আঘাত বেশ গভীর ক্ষত তৈরি করেছে মাথার পেছনে, যেখানে রক্ত জমাট বেঁধেছিল। তবে এমন আঘাতে কারো মৃত্যু হওয়ার কথা নয়। এছাড়া ভিকটিমের নাক মুখ বালতি ভর্তি জলে ডুবে থাকলেও লাংসে এক ফোঁটাও জল ঢোকেনি। তার মানে মৃত্যু আগে হয়েছে, পরে বালতিতে ডুবে গেছে মাথা। এখন প্রশ্ন হলো, উনি কি মৃত্যুর সময় এভাবে উপুর হয়ে পড়ে গেছিলেন, নাকি কেউ ইচ্ছে করে মাথা ডুবিয়ে দিয়েছে? বাথরুমে পৌঁছলেনি বা কিভাবে উনি? তীব্র শ্বাসকষ্টে বাঁচার তাড়নাতে কি ছুটোছুটি করছিলেন? কিন্তু সেরকম হলে তো আগে দরজা খুলে বাইরে বেরিয়ে সাহায্য চাইতে পারতেন। পুরো ব্যাপারটা কেমন গোলমেলে। আর ওই আঘাতটা ছুটোছুটিতেই কোথাও লেগে গেছে। উফু, শুধু লেগে গেলে ক্ষত এত গভীর হতো না। হয় সরু কিছু দিয়ে ওনার মাথায় বেশ জোরে আঘাত করা হয়েছে, নয়তো কোনো কিছুর ওপর সজোরে ঠুকে দেওয়া হয়েছে মাথা। কিন্তু কেন? কেউ মারতে চাইলে এইটুকু আঘাত করে ছেড়ে দেবে কেন? অন্যমনস্কভাবে নিজের চেয়ারে হেলান দিয়ে বসে চায়ে চুমুক দিয়েই মুখ বিকৃত করলো অর্জুন। কখন চা ঠান্ডা হয়ে গেছে বলতেই পারে না। উঠে দাঁড়ালো সে, বাইরে গিয়ে আরেক কাপ চা খেয়ে আসবে। ভুরু কুঁচকে আছে ওর। কেসটা আপাত দৃষ্টিতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে তা নয়। ভদ্রলোকের মৃত্যু অ্যাজমার কারণেই হয়েছে, বালতির জলে ডুবে অথবা মাথায় আঘাতের কারণে নয়। সেই সময় বাড়ি ফাঁকা ছিল না, কেউ একজন উপস্থিত ছিল, নিশ্চয়ই ছিল। ভদ্রলোকের স্ত্রী বাইরে বেরিয়ে যাবার পর কেউ একজন এসেছিল, যে ভদ্রলোকের মাথায় আঘাত করেছে এবং মৃত্যুর পর মুখটা এভাবে জলে ডুবিয়ে দিয়েছে। কিন্তু কে সে? তাকে খুঁজে পেলেই অনেক প্রশ্নের উত্তর মিলবে, জটও ছেড়ে আসবে আপনা আপনি। মাথায় প্রশ্নের বোঝা নিয়ে চায়ের দোকানের দিকে পা বাড়ালো অর্জুন। রাত গভীর, বৃষ্টি নেমেছে বোধহয় বাইরে। সুস্মিতা শুয়ে আছেন চিত হয়ে, চোখ খোলা, পাথরের মতো স্থির। দৃষ্টির সামনে ভেসে বেড়াচ্ছে চয়নের কালচে হয়ে যাওয়া চেহারাটা। ছেলেটা কি খুব কষ্ট পেয়েছিল? খুব কষ্ট। দম আটকে নিশ্চয়ই ছটফট করছিল আর আকুল হয়ে খুঁজছিল কাছের মানুষদের। কেউ ছিল না ওর পাশে, কেউ না। ডুকরে কেঁদে উঠলেন সুস্মিতা। উফ মা, বুকটা যেন ফেটে যাচ্ছে। একই সঙ্গে ফুল্লরার প্রতি তীব্র আক্রোশে পুড়ে যাচ্ছে ভেতরটা। মেয়েটা কি জানতো না চয়নের মাঝে মাঝে ভয়ঙ্কর রকমের অ্যাটাক হয়? কেন আর একটু সাবধানে রাখলো না ওকে? ঠিক মতো চিকিৎসায় থাকলে তো এমনটা হবার কথা নয়। মা! পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়েছে কেউ। চমকে উঠে বসেছেন সুস্মিতা। ফুল্লরা পায়ের ওপর উপুর হয়ে কাঁদছে আকুল হয়ে। কান্নার মাঝে মাঝে ছিটকে ছিটকে আসছে শব্দগুলো, আমাকে ক্ষমা করে দাও, আমি পারলাম না। সুস্মিতার মুখের পেশি শক্ত হয়ে এলো। ভাঙা অথচ কঠিন গলায় বললেন, তুই যা এখান থেকে, এভাবে নাটক করিস না। উঠে বসলো ফুল্লরা, ভেজা করুণ চোখে তাকিয়ে রইল। কিন্তু সুস্মিতার মন গলল না এতটুকু। গলা আরো কঠিন করে তিনি বললেন, কালই আমি চলে যাচ্ছি, জন্মের মতো তোর সাথে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে। ফুল্লরা কিছুক্ষণ থমকে রইল, তারপর ঝাঁপিয়ে পড়ল সুস্মিতার বুকে। দুহাতে তাকে আঁকড়ে ধরে বলল, এরকম বলো না মা। সুস্মিতা এক ঝটকায় ছাড়িয়ে নিলেন নিজেকে। তীব্র গলায় বললেন, খবরদার, আমাকে মা বলবি না, আমি তোর মা নই। ফুল্লরা চুপ করে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে। পেছন থেকে সুস্মিতা বললেন, তুই নিজের মাকে নিয়েই থাক, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না। ফুল্লরা পেছন ফিরে তাকালো একবার, তারপর চলে গেল দুর্বল পা ফেলে। ঝড়ে নুয়ে পড়া একটা গাছের মতোই দেখাচ্ছিল ওকে, এলোমেলো আর বিধ্বস্ত। এত বড় কথাটা আপনি আগে লুকিয়ে গেলেন কেন? অর্জুনের চোখে স্পষ্ট বিরক্তি, কপালেও বিরক্তির ভাঁজ। ভেবেছিলাম কথাটা বলার দরকার আছে কিনা। মিছিমিছি মেয়েটার হেনস্থা হবে, এমনিতে কম হেনস্থা তো হয় না। বড্ড খারাপ। সুষমা আমতা আমতা করে বলেছেন। তাহলে এখন বললেন কেন? ওনাকে জিজ্ঞেস করেছিলাম কথাটা বলবো কিনা, উনি বললেন জানাতে। সুষমা স্বামীর দিকে তাকিয়েছিলেন। অবিনাশ গম্ভীর মুখে বসেছিলেন, মাথা নাড়লেন এবার সমর্থনের ভঙ্গিতে। ঠিক আছে, বলুন, কখনোই মহিলাকে ঢুকতে দেখলেন? অর্জুনের কপালের ভাঁজ নরম হয়নি। কখন মানে? অত তো খেয়াল করিনি। ফুল্লরাকে বেরোতে দেখলাম, তার একটু পরে শ্রীপর্ণা বেরিয়ে এলো বাইরে। মুখোমুখি তো বাড়ি। সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে থাকতো চয়ন আর ফুল্লরার দিকে। মেয়েটার মাথায় ছিট আছে নির্ঘাত। তারপর
অর্জুন অধৈর্য গলায় বলল। তারপর চয়নদের বাড়ির সামনে একটু দাঁড়িয়ে থেকে সিঁড়ি ধরে উঠে গেল শ্রীপর্ণা। আমার খুব বিরক্তি লাগছিল, ভাবছিলাম ফুল্লরাকে একা বেরোতে দেখেই হ্যাংলামো করতে এসেছে। চয়ন একা আছে জেনেই হয়তো। আগেও এরকম করেছেন ইনি? না, তাকিয়ে থাকতো শুধু, বাড়ি ঢোকেনি। মানে ফুল্লরা তো একা বেরোতো না কখনো, অন্তত আমি তো দেখিনি। যখনই বেরোতো দুজনে জোরেই বেরোতো। আচ্ছা, তারপর? যেমন চুপি চুপি উঠে গেছিল শ্রীপর্ণা, তেমন একটু পরে নেমেও এলো তাড়াহুড়ো করে, প্রায় দৌড়েই নেমে এলো। ভেবে খুশি হয়েছিলাম যে চয়ন নিশ্চয়ই উচিত শিক্ষা দিয়েছে ওকে, তাড়িয়ে দিয়েছে অপমান করে। তারপর? তারপর আর কি, দৌড়ে ঢুকে গেল নিজের বাড়িতে। আমিও একটু পরে ঢুকে গেলাম ঘরে। ফুল্লরা ফিরল কখন? সে তো দেখিনি, ভেতরে ছিলাম। ওর চিৎকার শুনতে পেয়ে ছুটে গেছি। তারপর? আপনি ঘরে ঢোকার কতক্ষণ পর ফুল্লরার চেঁচামেচি শুনলেন? বেশ অনেকক্ষণ পর, 15-20 মিনিট তো হবেই। এর মানে ফুল্লরা মোটামুটি আধ ঘন্টা মতো বাইরে ছিল। অর্জুন স্বগোক্তোক্তির মতো করে বলল। সুষমা জবাব দিলেন না, তাকিয়ে রইলেন অর্জুনের দিকে। পরদিন ফুল্লরাদের বাড়ির সামনে বাইক থেকে নামলো অর্জুন, সঙ্গে হেড কনস্টেবল বাসব মিত্র। সিঁড়ি ধরে উঠে দরজায় বেল বাজাতে ফুল্লরা খুলে দিয়েছে দরজা। বাসবকে সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে বসলো অর্জুন। ফুল্লরা বসেছে সামনে, চেহারা জুড়ে মলিন বিষাদ, চোখ দুটোই ফুটে রয়েছে অবসাদ। একবার অর্জুনের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, কি জিজ্ঞেস করবেন তাড়াতাড়ি করুন, আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত, পারছি না আর। দেখুন ম্যাডাম, আমরাও আপনাকে এভাবে বিরক্ত করতে চাই না, কিন্তু যতদিন সব প্রশ্নের উত্তর না মিলছে ততদিন আমরা নিরুপায়। অর্জুন নরম গলায় বলল। ফুল্লরা চুপ করে রইল। একটু গলা খাকারি দিয়ে অর্জুন শুরু করলো। আপনার শ্বশুর তো মারা গেছেন বছর 2 আগে, অর্থাৎ আপনাদের বিয়ের আগে। হ্যাঁ। তারপর থেকে আপনাদের পারিবারিক ব্যবসা চয়নবাবু আর ওনার দাদার হাতে, তাই তো? হ্যাঁ। আগে আপনার শ্বশুর মশাই সামলাতেন, 2 ভাই সাহায্য করতেন বাবাকে, কিন্তু বাবা মারা যাওয়ার পর সবকিছু তাদের ওপরেই এসে পড়লো। হ্যাঁ। আপনি এত সংক্ষিপ্ত উত্তর দিলে তো হবে না, যা জানেন ডিটেলে বলুন। অর্জুন তীক্ষ্ণ গলায় বলেছে। আচ্ছা। ফুল্লরা একটা লম্বা শ্বাস ছাড়লো। বাবা মারা যাওয়ার পর ব্যবসার মালিকানা নিয়ে 2 ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল? না, কোনো ঝামেলা হয়নি, ওদের মধ্যে ভাবটাই বেশি ছিল। আপনার শ্বশুর মশাই তো হঠাৎ করে মারা গেছেন শুনলাম, উইল করে যেতে পারেননি কিছুই, তাও ব্যবসা বা সম্পত্তির ভাগ নিয়ে কোনো ঝামেলাই হয়নি? বললাম তো না, দাদা খুব সুন্দরভাবে সবকিছু সামলেছেন, ও মেনে নিয়েছে দাদার সিদ্ধান্ত। তবে আমি যে শুনলাম কিছুদিন থেকে টাকার জন্য দাদাকে চাপ দিচ্ছিলেন চয়নবাবু, বিনিময়ে নিজের ভাগের ব্যবসার মালিকানা দাদাকে ছেড়ে দিয়ে আসতে চাইছিলেন। চাপ কে বললো আপনাকে? ও শুধু ইচ্ছেটা প্রকাশ করেছিল, চাইছিল সেই টাকায় স্বাধীনভাবে ব্যবসা শুরু করবে, কিন্তু দাদা রাজি হচ্ছিলেন না, চাইছিলেন ও দাদার সাথে ব্যবসা সামলাক। তারপরে কি চয়নবাবু হুমকি দিলেন দাদা রাজি না হলে নিজের ভাগের মালিকানা অন্য কাউকে বিক্রি করে দেবেন? হুমকি? কখনো না, একদিন রাগের মাথায় শুধু বলে ফেলেছিল, সেরকমও কখনো করতো না। দাদাও জানেন। ফুল্লরা তীব্র চোখে তাকিয়ে আছে। আচ্ছা, মেনে নিলাম না হয়, কিন্তু আপনি কেন হঠাৎ ওই বাড়ি ছেড়ে বের হয়ে আসতে চাইলেন? ফুল্লরা যেন কুঁকড়ে গেল অল্প। অর্জুন তীক্ষ্ণ চোখে লক্ষ্য করলো সেটা। আমার দম বন্ধ লাগছিল ওখানে, ফুল্লরা অস্ফুটে বলেছে। হঠাৎ? অর্জুনের ভুরু কুঁচকে গেছে। হ্যাঁ, হঠাৎই দম বন্ধ হয়ে আসছিল, বড্ড আরশোলা ওখানে। ফুল্লরা বিড়বিড় করলো। কি? অর্জুন চমকে গেছে। কিছু না, কিছু না তো। ফুল্লরা অস্থিরভাবে মাথা নাড়ল। দৃশ্য তো ওই উদ্ভ্রান্ত দেখাচ্ছিল ওকে। অর্জুন তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়ালো। আজ আসছি আমি, দরকার হলে আবার আসবো। ফুল্লরা বিবর্ণ মুখে বসে রইল স্থির। বাইরে বেরিয়ে এসে হেড কনস্টেবল বাসব চাপা গলায় বলল, মহিলার মাথায় সমস্যা আছে নাকি? কি সব আরশোলা টারশোলা বলছিলেন? অর্জুন অন্যমনস্কভাবে বলল, উনি কিন্তু কথাও চেপে যাচ্ছেন স্যার। ঠিক বলেছ, আমারও তাই মনে হলো। কেন হঠাৎ করেই বাড়ি ছেড়ে এলেন সেটা পরিষ্কার হলো না। কেন কথা লুকোচ্ছেন উনি? এমন অদ্ভুত কথাই বা কেন বললেন? হতে পারে স্বামীর এমন মৃত্যুতে মাথা এলোমেলো হয়ে আছে। হতে পারে। বাসব মাথা নাড়ল। অর্জুনের মাথায় তখন হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চয়নবাবু মারা গেলে কার সবচেয়ে বেশি লাভ? শ্রীপর্ণা কেন গেছিল ওখানে? পালিয়ে বা এসেছিল কেন? ফুল্লরা কেন সবকিছু খুলে বলছে না? 2 ভাইয়ের মধ্যে বড় রকমের কোনো ঝামেলা হয়নি তো?
চয়নবাবুর মৃত্যু যদি অ্যাজমার কারণেই হয়ে থাকে তবে বালতিতে মুখ ডুবে যাওয়া অথবা মাথায় আঘাতের ব্যাখ্যা কি? চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। বাসবের কথায় হুঁশ ফিরে পেয়েছে অর্জুন। তাড়াতাড়ি উঠে বসেছে বাইকে। কারা আপনারা? আমার স্ত্রীর সাথে কিসের দরকার? লোকটা রুক্ষ মুখে তাকিয়ে আছে, চোখে ফুটে আছে নিদারুণ ঔদ্ধত্য। আগের দিন যখন এসেছিল এই লোকটা ছিল না। শ্রীপর্ণার সঙ্গে শুধু দেখা হয়েছিল। অনেক চেষ্টায় মাথা ঠান্ডা রাখলো অর্জুন। আমরা পুলিশের লোক, আগেও এসেছিলাম। মুখোমুখি বাড়িটায় একজনের রহস্যজনক মৃত্যুর তদন্ত চলছে, জানেন না? পুলিশের লোক জেনেও উদ্ধত লোকটার মুখের একটাও পেশি নরম হলো না। একই রকম দুর্বিনীত ভঙ্গিতে তাকিয়ে থেকে রুক্ষ আর কর্কশ সুরে বলল, না, জানি না। এসব উটকো ঝামেলা নিয়ে মাথা ব্যথা নেই আমার। এখন আপনারা আসুন। অর্জুন টের পাচ্ছিল রাগের হলকা উঠে আসছে মাথা বেয়ে। তার পুলিশি মেজাজ সংকেত পাঠাচ্ছিল এক ঘুষিতে লোকটার ঔদ্ধত্য গুড়িয়ে দিতে, কিন্তু যেখানে সেখানে এভাবে ক্ষমতার প্রয়োগ করা যায় না। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে লোকটার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, আপনার স্ত্রীর সাথে একটু কথা বলতে হবে আমাদের। বেশি সময় নেব না, ডেকে দিন ওনাকে। ও বাড়িতে নেই, থাকলেও ডেকে দিতাম না। নেই মানে? কোথায় গেছেন? অর্জুন চমকালো এবার। গেছে হয়তো ভাইয়ের কাছে, আর যাবেই বা কই? শালি আমার মুখের ওপর কথা বলছিল, দিয়েছি তাড়িয়ে এক লাথিতে। অর্জুন আর সহ্য করতে পারল না। লোকটার কলার ধরে এক বিরাশি সিক্কার চর কষালো গালে। লোকটা ছিটকে পড়েছে মেঝেতে। অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে অর্জুনের দিকে। দু চোখে ঠিকরে বেরোচ্ছে ভয়। অর্জুন ভেতরে ঢুকে দরজার ছিটকিনি এঁটে দিয়ে দাঁতে দাঁত ঘষে বলল, বেড়াল হয়ে বাঘের মতো হুঙ্কার দিলে তাকে এভাবে মনে করিয়ে দিই। হুঙ্কার সবাইকে মানায় না। কি চান আপনারা? বিশ্বাস করুন, আমি কিছু করিনি। লোকটা কোকিয়ে উঠেছে। এই তো, এভাবে মেউ মেউ কর, এটাই তোকে মানায়? অর্জুন কোমরে দুহাত রেখে দাঁড়িয়েছে। বাসব পেছন থেকে ফিসফিস করলো, মাথা ঠান্ডা রাখুন স্যার। অর্জুন এগিয়ে গেছে, ধমকের সুরে লোকটাকে বলেছে, উঠে বসুন, যা জিজ্ঞেস করব ঠিক ঠিক জবাব দিন। লোকটা ভয়ে ভয়ে উঠে গিয়ে সামনের চেয়ারটায় বসেছে। অর্জুন আরেকটা চেয়ার টেনে বসেছে মুখোমুখি। আপনার নাম? প্রবাল সেন। ঘটনার দিন আপনি দীঘায় ছিলেন? আপনার স্ত্রীর মুখে শুনলাম। হ্যাঁ, অফিসের কাজে যেতে হয়েছিল। লোকটা তড়িঘড়ি মাথা নাড়ল। অর্জুনের ইচ্ছে হচ্ছিল বলে, অফিসের কাজে নাকি মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে গেছিলি? জেনে কি করব আমি? নিজেকে সামলে নিয়ে বলল, কোন হোটেলে ছিলেন? নামটা বলুন, আমি খোঁজ নেব। মিথ্যে বললে দুজনের হাতেই কিন্তু হাতকড়া পড়বে। না না, মিথ্যে কথা নয় স্যার, আপনি খোঁজ নিয়ে দেখুন। তবে হারামজাদি কিছু করেছে কিনা সে আমি জানি না। মুখ সামলে কথা বলুন, অর্জুন ঠান্ডা গলায় বলেছে। না স্যার, সত্যি। ঘটনাটার পরেই কেমন পাল্টে গেছিল মেয়ে ছেলেটা। সারাক্ষণ যেন গুটিয়ে থাকতো। রান্না করার সময় তরকারিতে নুন দিতে ভুলে যেত। একদিন তেড়ে গেছি, শালি গরম খুন্তি তুলে শাসালো আমায়। দিয়েছি লাথি দিয়ে বের করে। শাসানো নয়, ওনার উচিত ছিল আপনাকে পুলিশে দেওয়া। কত ধানে কত চাল বুঝতে পারতেন তখন। যাই হোক, ওনার ভাইয়ের বাড়ির ঠিকানাটা বলুন। বাসবকে নিয়ে অর্জুন বেরিয়ে এলো যখন সূর্যদেব তখন মাথার উপরে চড়া রোদ ছড়াচ্ছেন। রোদ চশমাটা পরে নিয়ে অর্জুন তাকালো বাসবের দিকে। কি বুঝলেন? লোকটা খুব খারাপ স্যার। বউয়ের উপর অত্যাচার করতো নিশ্চয়ই। কেন যে মেয়েরা এসব ব্যাপার চেপে যায়, এভাবে সহ্য করে দিনের পর দিন। পুলিশে একবার জানালেই তো সমস্যা মিটে যায়। অত সোজা নয় স্যার। পুলিশ হয়তো ঝামেলা মিটিয়ে দিল, কিন্তু এরপর মেয়েটা কোথায় যাবে, কি করবে? তার দায় কি পুলিশ নেয়? যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তারাই হয়তো এভাবে সহ্য করে স্যার। অর্জুন চুপ করে গেল। বাসবের কথায় যুক্তি আছে। সত্যিই তো, এরকম মেয়েদের পরবর্তী জীবনের দায় তো পুলিশ নেয় না। কোথায় যাবে তাহলে এরা? এখন কি করবেন স্যার? শ্রীপর্ণা ম্যাডামের সঙ্গে দেখা করবেন? বাসব প্রশ্ন করেছে। হ্যাঁ, সে তো করতেই হবে। ফুল্লরার শ্বশুর বাড়িতেও যেতে হবে একবার। উনি কেন হঠাৎ এভাবে বেরিয়ে এলেন শ্বশুর বাড়ি থেকে, সেটা জানতে হবে। এমন কিছু কি হয়েছিল যার জেরে ওনাকে এমন সিদ্ধান্ত নিতে হয়? আপনার কি ফুল্লরা ম্যাডামকেও সন্দেহ হয় স্যার? আমরা কাউকে সন্দেহের বাইরে রাখতে পারি না। তা ঠিক, চলুন স্যার। বাসব উঠে বসেছে বাইকের পেছনে। ফুল্লরাদের শ্বশুর বাড়িটা বিশাল। দেখলেই বোঝা যায় বেশ টাকাওয়ালা পরিবার। ওদের কারখানাতেই প্রথমে গেছিল অর্জুন। মফস্বল শহরটির শেষ প্রান্তে এদের জুতো তৈরির কারখানা। ফুল্লরার শ্বশুর মশাই শুরু করেছিলেন কারখানার কাজ। তারপর তার দুই ছেলেই সামলাচ্ছিল সব। এই ব্যবসার আর কোনো ভাগিদার নেই। চয়নবাবুর দাদা তপনবাবুকে সঙ্গে করে আসার সময় পথেই বেশ কিছু তথ্য জেনে নিয়েছে অর্জুন।
বাড়ির বাইরেটা যেমন সুন্দর, ভেতরটাও তেমন সুন্দর সাজানো গোছানো। বাড়ির বৈঠকখানায় বসানো হয়েছে অর্জুনকে আর বাসবকে। তপনবাবু বাকিদের ডেকে আনতে সেই যে ভেতরে গেছেন, এখনো ফেরেননি। অর্জুন উসখুস করছিল, এত দূর উজিয়ে এসে কোনো ফল পাওয়া যাবে তো? কেসটা এমন যেন সবকিছু হাতের নাগালে থাকলেও ছোঁয়া যাচ্ছে না কিছুই। ধরি ধরি করেও রহস্যটা ধরতে পারছে না অর্জুন। শ্রীপর্ণার ভাইয়ের বাড়িতে গেছিল, কিন্তু সেখানে ওনাকে পাওয়া যায়নি। শ্রীপর্ণার দাদা পরিষ্কার জানালেন বোনের ব্যাপারে কিছুই জানেন না তিনি। বোনের ফোনও সুইচ অফ। আপাতত শ্রীপর্ণার বর আর দাদার উপর নজর রাখা হচ্ছে। শ্রীপর্ণার নাম্বারটা ট্র্যাক করা হচ্ছে, যদিও ফোন এখনো অন হয়নি। ওনার দাদা এবং বরকে বলা আছে শ্রীপর্ণার খোঁজ পেলেই যেন পুলিশে জানায়। ভদ্রমহিলাকে খুঁজে বের করতেই হবে। ওনার পালিয়ে পালিয়ে বেড়ানোটা খুবই সন্দেহজনক লাগছে। তাছাড়া উনি সেদিন ফুল্লরাদের বাড়িতে কি করতে গেছিলেন সেটাও তো জানা দরকার। তপনবাবু ঘরে ঢুকেছেন, সঙ্গে দুই মহিলা। একজনকে চেনে অর্জুন, ইনি ফুল্লরার শাশুড়ি। এই যে আমার মা, আরো বিপাশা আমার স্ত্রী। তপন গলা খাকারে দিয়ে বলেছে। ফুল্লরার মতোই বিপাশাও বেশ সুন্দরী। বছর 3-4 ফুটফুটে একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে সে, চোখে মুখে প্রবল অস্বস্তি। এ আপনাদের মেয়ে বুঝি? অর্জুন তাকিয়েছে তপনের দিকে। হ্যাঁ মুন্নি, 3 বছর হলো এবার। আচ্ছা, আপনারা বসুন এবার। না, আগে আপনি বলুন কেন এখানে এসেছেন? আমাদের সাথে তো কলকাতাতেই কথা হলো আপনার, আমার ছেলের বাড়িতে। শেষ কটা শব্দ উচ্চারণ করতে গিয়ে গলা কেঁপে গেছে সুস্মিতার। আমার ছেলে বলতেই তার চোখে আবার ভেসে উঠেছে পিকুর কালচে হয়ে যাওয়া চেহারাটা। হ্যাঁ, কথা হয়েছে, তবু আবার এসেছি কারণ একটা ব্যাপার পরিষ্কার হয়নি মোটেই। কি বলুন? বসে পড়েছেন সুস্মিতা। দেখা দেখি তপন আর বিপাশাও। মুন্নি বসেছে মা আর বাবার মাঝখানে, জুলজুল করে দেখছে নতুন আগন্তুকদের। ফুল্লরা ম্যাডাম কেমন মানুষ সেটা আগে বলুন। আচ্ছা আপনি বলুন। বিপাশার দিকে তাকিয়েছে অর্জুন। খুবই হাসি খুশি আর মিষ্টি স্বভাবের, আর খুব মিশুকে, সবার সাথে সুন্দর মিলেমিশে থাকতো। বিপাশা একটু ইতস্তত করে বলেছে, সব অভিনয়, সব। আগে বুঝিনি, এখন বুঝতে পারছি। ওই মেয়েই শেষ করে দিয়েছে আমার ছেলেটাকে। কি দরকার ছিল জেদ করে এখান থেকে বের হয়ে যাবার? অথচ ওকে মেয়ের মতো ভালোবেসেছিলাম আমি। সুস্মিতার গলা ধরে এলো। আহ মা, চুপ করো। তপন বিরক্ত হয়ে বলেছে। তারপর অর্জুনের দিকে ফিরে বলেছে, সত্যি ফুল্লরা যে কখনো এমন করতে পারে, মানে এইভাবে আলাদা হয়ে যাওয়ার জন্য জোর করতে পারে, বুঝতে পারিনি। হঠাৎ করে কি এমন হলো জানি না, অথচ মেয়েটা যখন প্রথম এলো কি সুন্দর করে বলল, আমার তো আপন বলতে তেমন কেউ নেই, তোমরাই আমার সব। মাকে জড়িয়ে ধরে বলল, মায়ের আদর তো পাই না, তুমি আমার মা হবে তো? তপন থেমে গেছে। আমি ওকে বুকে জড়িয়ে নিয়েছিলাম মেয়ের মতো করে, তার কি প্রতিদান দিল? সুস্মিতা কেঁদে ফেলেছেন। ফুল্লরার মা তো আছেন শুনলাম, খুব নাকি অসুস্থ? হ্যাঁ, তিনি একটা হোমে আছেন দীর্ঘদিন ধরে। ওনার অসুস্থতা শরীরের নয়, মানসিক। তপনের কথা চমকে গেছে অর্জুন। ফুল্লরা কখনো বলেনি এই সত্যিটা, এরাও বলেনি। আপনারা আগে বলেননি কেন? এই বিষয়ে কিছু বলার আছে বলে মনে হয়নি। আচ্ছা এবার বলুন, উনি হঠাৎ করে আলাদা হয়ে যেতে চাইলেন কেন? মানে কারণ তো কিছু একটা দেখিয়েছেন। কিছু তো সেরকম বলেনি, শুধু বলেছে এখানে আর ভালো লাগছে না। জেদ ধরে থেকে কলকাতায় একটা কাজ নিয়ে নিল, পিকুকেও বাধ্য করলো আলাদা কাজ খুঁজে নিতে। এই মেয়েটার জন্যই তো পিকু আমাদের ব্যবসাটা ছেড়ে দিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছিল। নইলে কি দরকার ছিল ওর আলাদা ব্যবসার? সবকিছুর জন্যই মেয়েটাই দায়ী, অথচ ওকে বোনের মতো ভালোবেসেছিলাম। ঘৃণায় মুখ কুঁচকে গেছে তপনের। কিছুক্ষণ চুপ করে থেকে অর্জুন বলল, সেই কারণেই উনি কারখানার নিজের ভাগের মালিকানা ছেড়ে দিয়ে বিনিময়ে টাকা চেয়েছিলেন আপনার কাছে। হ্যাঁ, মেয়েটা যে ওকে তিষ্ঠতে দিচ্ছিল না এখানে। ছোট একটা কাজ পেয়েছিল বটে, কিন্তু তাতে ওর মন মানছিল না। চাইছিল স্বাধীনভাবে ব্যবসা শুরু করতে। আপনি তো রাজি হননি? না। কি করে রাজি হব? এত নিরাপত্তা ছেড়ে আবার অনিশ্চিত জীবন শুরু করতে চাইলে রাজি হব কি করে? বারবার বুঝিয়েছিলাম ফুল্লরার কথা না শুনতে, ফিরে আসতে বাড়িতে, কিন্তু মেয়েটা নাছোড় ছিল। তারপর কি হলো আপনি তো জানেন, বলেই তো ছিলাম। পিকু একদিন রেগে মেগে আমায় বলল কারখানার অংশ বিক্রি করে দেবে অন্য কাউকে। আমি বললাম কর যা ইচ্ছে, জানতাম এমনটাও করবে না। আপনি তো টাকাটা দিয়ে দিতে পারতেন। পারতাম তো, ইচ্ছে করে দিইনি। কখনো চাইনি এত বড় পারিবারিক ব্যবসা ছেড়ে পিকু আলাদা ব্যবসা করুক। আশা করেছিলাম অসুবিধে হলেই একদিন ফিরে আসবে ও ফুল্লরাকে সঙ্গে করে, কিন্তু তার আগে এমন কিছু ঘটে যাবে গভীর দুঃস্বপ্নেও ভাবিনি। তপনের গলা ভেঙে গেল। অর্জুন হঠাৎ করে বলল, মুন্নি কি বলে ডাকতো ফুল্লরাকে? কি? তপন চমকে গেছে। কাম্মা কেন বলুন তো? বিপাশা প্রশ্ন করেছে। ওকেও বিভ্রান্ত দেখাচ্ছে। একটু ওর সাথে কথা বলবো। বাড়িতে কাজের লোক নেই?
তাদেরও ডাকুন। সবাইকে হা করিয়ে রেখে অর্জুন এগিয়ে গেল মুন্নির দিকে। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আমি আজ সন্ধে 7:30টায় আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।